1 কোটি টাকার বিনিয়োগ কি একজন মানুষকে আত্মহত্যার মতো চূড়ান্ত সিদ্ধান্তে ঠেলে দিতে পারে? আর এই বিনিয়োগের পেছনে আসলে কি ছিল? বিজনেস ম্যানিয়ার আজকের এই পর্বে আমরা একটি অন্ধকারাচ্ছন্ন ঘটনা নিয়ে কথা বলবো, যা আমাদের সমাজে ব্যবসায়িক সততার ঘাটতি এবং আমাদের দেশের বিনিয়োগ ব্যবস্থার ভয়াবহ দুর্বলতাকে সামনে তুলে ধরেছে। এটি হ্যানোলাক্স গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের রহস্যময় কাহিনী এবং একজন বিনিয়োগকারী গাজী আনিসুর রহমানের সাথে তাদের সম্পর্কের দুর্ভাগ্যজনক পরিণতি। এটি শুধুমাত্র একটি ব্যবসায়িক তিক্ততার গল্প নয়, বরং এর মাধ্যমে উঠে আসে আমাদের সমাজের কিছু গভীর অবক্ষয়। হ্যানোলাক্সের কথা যখন ওঠে তখন এই নামটি অনেকের কাছে পরিচিত হয়ে ওঠে। প্রসাধনী খাতে একসময়ে এই কোম্পানিটি মানুষের আস্থা অর্জন করেছিল। সেই কোম্পানির কর্ণধারদের বিরুদ্ধে আজ নানা বিতর্ক এবং গুরুতর অভিযোগ। নুরুল আমিনের কাহিনী শুরু হয়েছিল একটি হোমিওপ্যাথি দোকান থেকে। তিনি একজন অতি সাধারণ মানুষ ছিলেন, যিনি ধীরে ধীরে নিজের উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক জগতে প্রবেশ করেন। 1991 সালে তিনি হ্যানোলাক্স নামের একটি ব্র্যান্ড চালু করেন, যা ত্বক ফর্সাকারী ক্রিমের মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা পায়। তখন দেশীয় বাজারে খুব বেশি প্রতিদ্বন্দ্বী না থাকায় হ্যানোলাক্সের চাহিদা তুঙ্গে ওঠে। ধীরে ধীরে হ্যানোলাক্স দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং লাভজনক ব্যবসায়ী হিসেবে দাঁড়ায়। হ্যানোলাক্সের পণ্যগুলোর মধ্যে ছিল হ্যানোলাক্স কমপ্লেক্সন ক্রিম, স্পট ক্রিম, মেস্তা আউট ক্রিম আর হ্যানোলাক্স হেয়ার অয়েল, যা অনেকেই ব্যবহার করতেন। এতদিনের পরিশ্রমের ফসল হিসাবে তিনি ঢাকার কাকরাইলে একটি ফ্ল্যাট, পুরানা পল্টনের 10 তলা একটি বিল্ডিং এবং পিঙ্ক সিটি মডেল টাউনে একটি ডুপ্লেক্স বাড়িসহ আরও বহু সম্পদ গড়ে তুলেছিলেন। তার জীবনযাত্রা দেখলে যে কেউ তার সাফল্যের গল্পে অনুপ্রাণিত হতে বাধ্য। তবে সবকিছু চিরকাল যেমন ভালো থাকে না, তেমনি হ্যানোলাক্সের ভাগ্য দ্রুত পাল্টে যায়। 2016 সালে হ্যানোলাক্সের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর মূল কারণ হিসেবে ধরে নেওয়া হয় যে বাজারে তাদের পণ্যের চাহিদা কমতে শুরু করে এবং প্রতিযোগিতা বৃদ্ধি পায়। এরপর নুরুল আমিন হার্বাল নামে আরেকটি কোম্পানি চালু করে। তবে এই ব্যবসায়েও তিনি পূর্বের সাফল্য ধরে রাখতে ব্যর্থ হন। ঠিক তখনই গাজী আনিসুর রহমান নামক এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে, যা তাদের উভয়ের জন্যই কাল হয়ে দাঁড়ায়। গাজী আনিসুর রহমান ছিলেন একজন কন্ট্রাক্টর। পরবর্তীতে তিনি গাড়ির ব্যবসায় যুক্ত হন। তিনি ছিলেন পরিশ্রমী এবং উদ্যমী, তবে তার ব্যবসা ধার ও ঋণের উপর অনেকটাই নির্ভরশীল ছিল। 2017 সালে তিনি নুরুল আমিনের সাথে পরিচিত হন এবং কিছু সময়ের মধ্যে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। তখন নুরুল আমিন আনিসকে হ্যানোলাক্সে বিনিয়োগের জন্য উৎসাহিত করেন। আনিসের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে ওঠে যে নুরুল আমিন তাকে ব্যবসার অংশীদার বানানোর জন্য বিশেষভাবে আশ্বাস দেন। 2018 সালে নুরুল আমিন ও আনিস চিকিৎসার জন্য একসাথে ভ্রমণে যান। সেখানে আনিসকে হ্যানোলাক্সে বিনিয়োগ করার ব্যাপারে জোর দেওয়া হয় এবং তাকে আশ্বাস দেওয়া হয় যে এই বিনিয়োগ তাকে ভবিষ্যতে ভালো ফলাফল দেবে। আনিস বিশ্বাস ও আশার বশে প্রায় 1,26,00,000 টাকা বিনিয়োগ করেন হ্যানোলাক্সে। বিনিয়োগের পরপরই তিনি মনে করেন যে এটি তার জীবনের সেরা সিদ্ধান্ত। কিন্তু এই বিনিয়োগের পরপরই শুরু হয় দুর্ভোগ। আশা ছিল যে এই বিনিয়োগ তাকে একটি ভালো অর্থনৈতিক ভবিষ্যৎ এনে দেবে, কিন্তু বাস্তবে তিনি যে পরিস্থিতির মুখোমুখি হন তা ছিল সম্পূর্ণ ভিন্ন। কিন্তু বিনিয়োগের কিছুদিন পরেই দেখা যায় যে কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং আনিস তার বিনিয়োগের কোনো মুনাফা পাচ্ছেন না। আনিস বারবার নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের কাছে বিনিয়োগের টাকা ফেরতের বিষয়ে জানতে চাইতে থাকেন, কিন্তু তারা লিখিত চুক্তি করতে বারবার বিলম্ব করতে থাকেন। সময়ের সাথে সাথে তারা আনিসের পাওনা অর্থ পরিশোধ বন্ধ করেন এবং তাকে হুমকি দিয়ে হয়রানি করতে থাকেন। আনিস দাবি করেন তাদের কাছে তার প্রায় 3 কোটি টাকার মতো পাওনা ছিল, কিন্তু সেই পাওনা আদায়ের কোনো পথ খোলা থাকেনি। এ অবস্থায় হতাশ হয়ে আনিস আদালতের শরণাপন্ন হন এবং 2টি মামলা দায়ের করেন। তিনি চেয়েছিলেন যে আইনিভাবে এই সমস্যার সমাধান হবে এবং তিনি তার বিনিয়োগের টাকা ফেরত পাবেন। প্রতারণার শিকার হয়ে গাজী আনিস হতাশা ও ক্ষোভে ভুগতে থাকেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে একাধিক সংবাদ সম্মেলন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তার কষ্টের কথা তুলে ধরেন। কিন্তু বিচারিক প্রক্রিয়ার জটিলতা এবং দীর্ঘসূত্রতার কারণে তিনি কোনো সমাধান পাননি। এমনকি তার আত্মহত্যার দিনও তাকে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তার ফোন কলে নুরুল আমিন এবং তার স্ত্রী কোনো সাড়া দেননি। এই অবহেলা এবং অসহযোগিতায় হতাশাগ্রস্ত হয়ে আনিস জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার পথ বেছে নেন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গাজী আনিসের আত্মহত্যার পরপরই দেশের জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। হ্যানোলাক্সের কর্ণধারদের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ এবং বিনিয়োগকারীদের প্রতি তাদের অমানবিক আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় ওঠে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আনিসের পরিবারের সদস্য এবং সমর্থকরা মানববন্ধন করে নুরুল আমিন এবং তার স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আনিসের মৃত্যুতে দায়ীদের বিচার এবং তার পাওনা অর্থ ফেরতের জন্য দাবিও করেন।
গাজী আনিসের পরিবার নুরুল আমিন ও ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং তাদেরকে দোষী করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনের দ্বারস্থ হন। তদন্তে নুরুল আমিন দাবি করেন যে তিনি আনিসকে ৭৮ লক্ষ টাকা পরিশোধ করেছেন, কিন্তু এ দাবির কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। এই ঘটনার তদন্তের জন্য র্যাব অভিযান চালিয়ে নুরুল আমিন এবং ফাতেমা আমিনকে গ্রেফতার করে। জনসাধারণের মনে এই ঘটনাটি প্রশ্ন তোলে যে একটি বন্ধুত্বপূর্ণ বিনিয়োগের সম্পর্ক কেন এমন চরম পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এ ধরনের ঘটনা শুধুমাত্র হেনোলাক্স গ্রুপের জন্য একটি বড় আঘাত নয়, বরং এটি আমাদের দেশের বিনিয়োগ ব্যবস্থার গুরুতর দুর্বলতা এবং ব্যবসায়িক বিশ্বাসের অভাবকে চিহ্নিত করে। এমন অনেক মানুষ আছেন যারা নিজের আয় এবং জীবনযাত্রার মান উন্নত করার জন্য বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন, কিন্তু সঠিক সুরক্ষা এবং আইনগত নিরাপত্তার অভাবে তারা অনেক সময় প্রতারিত হন। আনিসের মৃত্যুর পর হেনোলাক্স এবং নুরুল আমিনের প্রতি জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দেয় এবং তাদের এই আচরণকে দায়িত্বহীন ও অমানবিক বলে অভিহিত করা হয়। এখন প্রশ্ন আসে, এই ধরনের ঘটনা আমাদের ব্যবসায়িক আর বিনিয়োগ ব্যবস্থায় আর কতবার দেখা যাবে? আনিসের মতো বড় বিনিয়োগকারীদের কেন এত বড় মানসিক চাপে পড়তে হবে? কেন তাদের সঠিক সময়ে সমাধান দেওয়া হয় না? ব্যবসায়িক সম্পর্কের মধ্যে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় না থাকলে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে। আমাদের দেশের বিনিয়োগ ব্যবস্থায় আইনি কাঠামো এবং নিয়মকানুন আরও শক্তিশালী করতে হবে, যাতে প্রতিটি বিনিয়োগকারী নিরাপদে এবং সুরক্ষিতভাবে তাদের অর্থ বিনিয়োগ করতে পারে। আনিসের মৃত্যুর ঘটনা আমাদের দেশের আইন প্রণেতা এবং ব্যবসায়িক নীতি নির্ধারকদের চোখ খুলে দেওয়া উচিত। এটি একটি গুরুতর শিক্ষা এবং ভবিষ্যতে ব্যবসায়িক সম্পর্ক গড়তে হলে সঠিক দিক নির্দেশনা অনুসরণ করা উচিত, যাতে কেউ আর এমন করুণ পরিণতির সম্মুখীন না হয়।